প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সম্মান তৃতীয় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদেরকে আজকে আমি অপরাধ সমাজ এই কোর্স থেকে আলোচনা করব। গত ক্লাসে আমি এই কোর্স থেকে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি একটি ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রুট অফ ক্রাইম। অপরাধ ও সমাজ এই কোর্সে আমরা আজকে আলোচনা করব অপরাধের মূল উৎস, অর্থাৎ রুটস অফ ক্রাইম। আমরা জানি আমাদের সমাজে বিভিন্ন পর্যায়ে, পরিবার থেকে শুরু করে সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে যখন বিভিন্ন নানান ধরনের অপরাধ সংগঠিত হয়, সে অপরাধগুলো সংগঠিত হওয়ার অনেকগুলো কারণ থাকে। তা আমরা সেই কারণগুলো দেখার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন সমাজ বিজ্ঞানীগণ, অপরাধ বিজ্ঞানীগণ স্টাডি করে অপরাধের বিভিন্ন কারণ অনুসন্ধানের মাধ্যমে তারা এই রুটস অফ ক্রাইম, অর্থাৎ এই অপরাধের যে মূল উৎসগুলো কি কি হতে পারে, সে বিষয়গুলো ওনারা উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো এই বিষয়ে আমরা বিষয়গুলো দেখব। তা আমরা এই বিষয়গুলো যখন আমরা দেখছি, তখনই আমরা দেখলাম যে অপরাধের যে মূল উৎস, তার প্রধান এবং অন্যতম উৎস হচ্ছে পভার্টি, দারিদ্র্য। দারিদ্র্য হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা উপাদান বা একটা অবস্থা, যেটি সামাজিক সমস্যার একেবারে মূলে অবস্থান করে। অর্থাৎ এই দারিদ্র্য নামক, পভার্টি নামক যে সামাজিক ব্যাধিটি আছে, সেটি আরো অনেক রকম অপরাধের সাথে জড়িত। কারণ যখন ব্যক্তি তার চাহিদাগুলা এবং তার পরিবারের চাহিদাগুলো পূরণে ব্যর্থ হয়, তখন সে বিভিন্ন রকম অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে। বিশেষ করে আমরা দেখি যে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষগুলো, তারা সমাজের বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত। এই মানুষগুলো তাদের জীবনমান একেবারে নিচু পর্যায়ে। তারা এই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থেকে তারা তাদের যে বেসিক নিড, সেটি ফুলফিল করার চেষ্টা করে। আমরা বিভিন্ন সময়টা দেখে থাকি। তো অপরাধের মূল কারণ হচ্ছে এটি। আমরা যদি দেখি, দ্বিতীয়ত হচ্ছে বেকারত্ব। বেকারত্ব হচ্ছে আরেকটি অপরাধের মূল উৎস। অপরাধের আরেকটি মূল উৎস হচ্ছে বেকারত্ব। আমরা জানি যে খুন, রাহাজানি, ছিনতাই, মাদকাসক্ত, এই সকল যে অপরাধগুলো আছে, এর সাথে জড়িত আছে বেকারত্ব। অর্থাৎ একজন বেকার ব্যক্তি একজন বেকার ব্যক্তি নিজেকে নিকৃষ্ট ভেবে হতাশাগ্রস্ত হতে পারে এবং কর্মহীন অলস জীবন, অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েন। এবং এই যে কাজগুলোতে তিনি জড়িয়ে পড়েন, এটাকে তিনি খুবই স্বাভাবিকভাবে নিয়ে থাকেন। তার কাছে মনে হয় যে এই অপরাধগুলোর সাথে যে সে জড়িত আছে, বা এগুলোর সাথে যে অপরাধগুলো তার দ্বারা সংগঠিত হচ্ছে, এগুলোকে সে অপরাধ হিসেবে দেখছেন না, বরং তিনি এটা অধিকার বা স্বাভাবিক কার্যক্রম হিসাবেই দেখছেন। তৃতীয়ত বিষয় হচ্ছে পারিবারিক বিশৃঙ্খলা। আমরা জানি বিশৃঙ্খলার কারণে অনেক সমস্যা তৈরি হয়, বিশেষ করে ব্যক্তিত্বের বিকাশ এর ক্ষেত্রে
পরিবারের ভূমিকা খুব বেশি, কিন্তু পরিবারে যখন বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় তখন বিভিন্ন ধরনের অপরাধের জন্ম হয়, এবং সে অপরাধের এবং এই পারিবারিক যে বিশৃঙ্খলা, এই জায়গা থেকেই, এই উৎস থেকে অপরাধমূলক আচরণের জন্ম হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। আমরা যদি দেখি, পরিবারের মধ্যে যখন অশান্তি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় তখন পরিবারের যে জুনিয়র সদস্যরা থাকেন তারা কিন্তু সেখান থেকে একটা বিরূপ মনোভাব নিয়ে বেড়ে ওঠেন। বিশেষ করে বস্তি বা এরকম বিভিন্ন যে নিচু বসবাসের জায়গাগুলোতে আমরা দেখি পারিবারিক বিশৃঙ্খলা প্রচণ্ড, এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমরা উচ্চ ফ্যামিলির মধ্যে লক্ষ্য করছি। সেক্ষেত্রে পারিবারিকভাবে বড়দের এই ধরনের আচরণের কারণে পরিবারের ছোটরাও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে, এবং এই যে এদের মধ্যে একটা হতাশা, এদের মধ্যে এই বিষয়টি পরবর্তীতে বড় ধরনের সমস্যা তৈরি হয়, এবং অনেক সময় তারা অ্যাগ্রেসিভ মাইন্ডের হয়ে ওঠে এবং যে কোনো ধরনের বড় ধরনের অপরাধ করতে দ্বিধা করে না। 4 নম্বরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সাংস্কৃতিক শূন্যতা। সাংস্কৃতিক শূন্যতার আমরা জানি যে বর্তমানে যখন আমরা গ্লোবাল ভিলেজ পুরো বিশ্বকে আমরা ধারণা করি, সেই সময়টিতে আমরা প্রযুক্তির এই যুগে বিভিন্ন দেশে নানান সংস্কৃতিকে আমরা অনুসরণ করি। এতে করে আমরা নির্দিষ্ট একটি দেশের মধ্যে গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলেও আমাদের সাংস্কৃতিক কিন্তু কোনো গণ্ডি নেই, অর্থাৎ এটাকে আমরা বলি যে আকাশ সংস্কৃতি। কিন্তু অন্য দেশের, ভিন দেশের সকল সংস্কৃতি, সকল যে মূল্যবোধ কিন্তু আমার দেশে স্বীকৃত নয় বা ইতিবাচকভাবে গ্রহণযোগ্য নয়। এতে করে আমাদের মধ্যে, আমাদের জেনারেশনের মধ্যে নানানমুখী মনোভাব তৈরি হয়। এটি হলো একদিক। অপর দিকে হচ্ছে সংস্কৃতির দুইটি অংশ আছে। একটি হচ্ছে সাংস্কৃতিক বাহ্যিক দিক, বস্তুগত দিক, আর হচ্ছে অবস্তুগত দিক, ইন্টারনাল সাইড, আর এক্সটার্নাল সাইড। তো বাহ্যিক যে দিকটি, সে দিকগুলো আমরা বিভিন্ন সংস্কৃতি থেকে আমরা নিয়ে থাকি, এবং আমরা সেটা একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমাদের সমাজের মাঝে, পোশাক আশাক, খাওয়া দাওয়ার এই বিষয়গুলোতে। কিন্তু যে বিষয়গুলো অদৃশ্য, মানুষের মনোভাব, মানুষের চিন্তা চেতনা, মানুষের মূল্যবোধ, আচরণ, এই যে বিষয়গুলো, মানুষের বিশ্বাস, ভালোবাসা, বন্ধন, সম্প্রীতি, এই বিষয়গুলো কিন্তু অনেক ব্যতিক্রমভাবে আমরা গ্রহণ করছি। এতে করে দুই সংস্কৃতির মাঝে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যেটাকে আমরা সাংস্কৃতিক শূন্যতা হিসেবে নিচ্ছি। এটি হচ্ছে অপরাধের আরো একটি মূল কারণ। কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেক তরুণ সমাজ, অনেক ইয়াং জেনারেশন যারা আছে, তারা কিন্তু এই যে ইন্টারনাল যে বিষয়টি, সেটিকে তারা সমাজের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন সমাজের যারা সিনিয়র সিটিজেনশিপ যারা আছেন, তারা এটাকে গ্রহণ করতে চায় না বলে তারা এটা লুকিয়ে লুকিয়ে, তাদেরকে চোখ আড়াল করে তারা বিষয়গুলো করার চেষ্টা করে, বিভিন্ন রকমের অপরাধের সাথে তারা জড়িয়ে পড়ে। তারপর অন্য একটি মূল উৎস হচ্ছে আইনের অপব্যবহার। আমরা দেখি আমাদের সংবিধান, বাংলাদেশের সর্বোচ্চ আইন আমাদের সংবিধান, সেই সংবিধানের এবং বিভিন্ন ধরনের পরবর্তী যে আমাদের আইনগুলো আছে, সেই আইনগুলোর প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। কিন্তু এই আইনগুলো অনেক সময় বিভিন্ন কারণে সঠিকভাবে প্রয়োগ হয় না। এতে করে অপরাধীরা যখন বিভিন্ন রকমের বড় বড় অপরাধ করে পার পেয়ে যায়, তখন মানুষের মধ্যে একটা মনোভাব তৈরি হয় যে আর এই অপরাধ করে কোনো সমস্যা নেই, আমি তো পার পেয়ে যাব। এই ধরনের যে মানুষের মানসিকতা, এর কারণে কিন্তু দিন দিন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তার পরবর্তী অন্যতম একটি কারণ হচ্ছে পিতামাতার অজ্ঞতা। আমরা জানি যে আমাদের পরিবারগুলোতে আমাদের পিতামাতারা বর্তমান প্রযুক্তি সহ আধুনিক যে ডিভাইসগুলো আছে সেগুলোর সাথে তারা অতটা অ্যাডজাস্ট না,
এবং আমাদের গ্রাম অঞ্চলে অনেক পিতামাতা আছেন যারা তার ছেলে মেয়েদেরকে প্রকৃত যে শিক্ষা এবং তারা যে অনুশাসন সেটিতে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এত করে আমাদের জেনারেশনের মধ্যে একটি বিরূপ মনোভাবপূর্ণ পরিস্থিতি দ্বারা তৈরি হচ্ছে তাদের মধ্যে, কিন্তু পিতামাতা সেটা কোনোভাবেই লক্ষ্য করছেন না। তার ছেলে স্কুলের নামে কোথায় যাচ্ছে, তার মেয়ে বিভিন্ন রকমের পড়াশোনার নাম ধরে ডিভাইস কিভাবে চালাচ্ছে, এটার নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের পিতামাতা কাছে নেই। তো এই যে বিষয়গুলো আছে, পিতামাতার যে অজ্ঞতা, এই অজ্ঞতা আস্তে আস্তে আমাদের সন্তানদেরকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। এবং প্রতিটা পিতা মাতারই উচিত তাদের সন্তানকে পারিবারিক অনুশাসন, পারিবারিক শিক্ষা দিয়ে বড় করা এবং তাকে নিয়ন্ত্রণ এবং অনুশাসনের মধ্য দিয়ে তাকে সেবাদান করা। এবং আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে একটা ছেলে বাবা মায়ের কাছে অনেক বেশি মিনতি করে একটা ল্যাপটপ বা একটা দামি একটা আইফোন কিনে নিল, পরবর্তী দেখা যায় ওই ছেলে কিংবা ওই মেয়ে ওই আইফোন দিয়ে বিভিন্ন রকমের অপরাধের সাথে তারা জড়িয়ে পড়ছে। পরবর্তীতে অনেক সময় দেখা যাচ্ছে সেই মেয়ের লাশ আমরা অনেক সময় নদীতে পাচ্ছি। সেই ছেলেকে আমরা বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত হিসেবে আমরা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে গার্ডিয়ানরা জানতে পারছেন যে তার ছেলে বা তার মেয়ে সে অপরাধের সাথে জড়িত। এই যে পিতামাতার যে অজ্ঞতা, পিতামাতার যে বিষয়গুলো তারা ওয়াকিফল নয়, এটা কিন্তু অপরাধের একটি কারণ। তারপরে আমরা যদি বলি শিক্ষাহীনতা, অর্থাৎ আমরা আমাদের শিক্ষার মধ্যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু অন্ধ আমরা অনুকরণ করে যাচ্ছি। আমাদের শিক্ষাটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারছি না বলেও আমরা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে পড়ছি, অপরাধের মধ্যে আছি। তার পরবর্তীতে হচ্ছে হতাশা, ব্যর্থতা। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মানুষ তাদের লক্ষ্যতে তারা পৌঁছতে না পেরে তারা হতাশা এবং ব্যর্থতায় নিমজ্জিত হয়। এতে করে আস্তে আস্তে তারা বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কারণ হচ্ছে চাপ ও নিয়ন্ত্রণহীনতা। মানুষ যখন কোন রকমের চাপ সহ্য করতে না পারে বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তখন অনিয়ন্ত্রিতভাবে সে অনেক বড় ধরনের অপরাধ সংগঠিত করে ফেলে। এই জায়গায় আমাদের দেশের উন্নয়নশীল বিশ্ব হিসেবে আমাদের দেশে অনেক শিক্ষা বা প্রশিক্ষণে অনেক অভাব আমরা জানি। সেখানে একটা ছেলে বা একটা মেয়ে কোনো কারণে যখন মানসিক চাপ বা নিয়ন্ত্রণহীনতায় ভোগে, তখন তাকে আমরা মনোবিজ্ঞানী বা সমাজকর্মীর মাধ্যমে তার সেই চাপ থেকে তাকে আমরা পরিত্রাণ দেওয়ার আমরা কোনো রকম চেষ্টা অনুভব করি না। আমরা মনে করি যে শুধুমাত্র স্বাস্থ্য অর্থাৎ শারীরিক স্বাস্থ্যটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু মানসিক যে স্বাস্থ্যটা আছে সেই মানসিক স্বাস্থ্যকে আমরা মোটেই গুরুত্ব দিচ্ছি না। এতে করে একটা শিশু, একটা ছেলে মেয়ে তারা শারীরিক গঠনগতভাবে অনেক সুন্দর স্মার্ট বৃদ্ধি পেলেও কিন্তু তারা মানসিকভাবে তারা অনেকটাই অসুস্থ অবস্থায় আছে। এতে করে সামান্য একটা বিষয়, একটা এমনও আছে অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা বিষয়ে তারা অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে অনেকটা সময় আত্মহত্যার মতো অপরাধগুলো বেড়ে যাচ্ছে, আর বিভিন্ন রকমের সমস্যাগুলো ডেভেলপ করছে, নেগেটিভভাবে ডেভেলপ করছে। তো এই যে বিষয়গুলোতে আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সামাজিক সিস্টেম, রাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে অনেকাংশে আমি দায়ী বলবো। এখন এই বিষয়গুলো আমাদেরকে কাজ করার অনেক সুযোগ আছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মী, বিদ্যালয় মনোবিজ্ঞানী, এদের খুবই প্রয়োজন। আমি শুধুমাত্র ডাক্তারের যেরকম আমার প্রয়োজন, অনুরূপভাবে এর চাইতে বেশিভাবে আমি বলবো বর্তমান আমাদের এই প্রযুক্তির এই যুগে আমাদের প্রতিটা শিক্ষার্থীদেরকে তাদেরকে সুস্থ এবং স্বাভাবিক মানসিকতায় বড় করার জন্য, বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করার জন্য আমাদেরকে স্কুল সমাজকর্মী এবং মনোবিজ্ঞানী, স্কুল মনোবিজ্ঞানী যারা বিভিন্ন রকমের আমাদেরকে থেরাপি দিয়ে থাকবেন, কাউন্সিলিং করে থাকবেন, এদের অবশ্যই প্রয়োজন আছে। এবং প্রতিটা বিদ্যালয়ে, প্রতিটা শিক্ষাঙ্গনে এদেরকে আলাদা নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অপরাধের মূল কারণগুলো সম্বন্ধে অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।